আমরা এমন একটা রিজিয়নে, আঞ্চলিক একটা অবস্থায়, পৃথিবীর এমন একটা স্থানে আমাদের অবস্থান যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে। মাননীয় স্পিকার, তৃণমূলের হারের খবর বাংলাদেশের অন্দরেও পৌঁছে গিয়েছে। অন্দরে নয়, বাংলাদেশের পার্লামেন্টে সেখানে আলোচনার বিষয়বস্তু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের এক্সিট পোল। প্রথমে দেখিয়ে শুরু করলাম আপনাদের সামনে আক্তার হোসেন, বাংলাদেশের এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি বা সিটিজেন পার্টি, তাদের এমপি আক্তার হোসেন, তিনি গতকাল বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে এক্সিট পোল পশ্চিমবঙ্গের যা দেখা যাচ্ছে তাতে করে কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ থেকে, মানে নাম করেনি, অন্য দেশ থেকে, পাশের দেশ থেকে অনেক শরণার্থীরা আমাদের দেশে আসতে পারেন এবং এরপরে এই চাপ আরো বাড়তে পারে। 1971 সালের মতো করে আমাদের একজোট হয়ে লড়াই লড়তে হবে। আমি জানি না 1971 সালের ইতিহাস তিনি কতটা জানেন, নিশ্চয়ই জানেন, কিন্তু 1971 সালে এই পশ্চিমবঙ্গ, এই ভারতবর্ষ 1 কোটি বাংলাদেশিদের, হিন্দু, বেশিরভাগ হিন্দু শরণার্থীদের এবং কিছু ডেফিনেটলি মুসলমানদেরও তাদের জায়গা দিয়েছিলেন ইন্দিরা গান্ধীর আমলে। আর সেই বাংলাদেশে আজকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই পরিস্থিতি তৈরি হয়েছে যে তারাও মনে করছে এক্সিট পোলগুলো সম্ভবত যেভাবে বেরিয়েছে তাতে তাদেরও কিন্তু পার্লামেন্টে আলোচনা তোলপাড় শুরু হয়ে গেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর স্ট্যান্ড এতদিন তারা জানতেন। মুখ্যমন্ত্রী ওপেনলি বলেছিলেন তাদের জুলাই গণ অভ্যুত্থানের সময় যে যদি তোমাদের কিছু হয় আমরা তো রয়েছি, গেট তো খোলা রয়েছে, এরকম ধরনের একটা স্টেটমেন্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু যদি ক্ষমতার পরিবর্তন হয়ে যায়, অমিত শাহ বলে গিয়েছেন যে শুধুমাত্রই ভোটার নাম থেকে ডিলিট নয়, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। আর তারপরেই কিন্তু এখন পরিষ্কার আঁচ বাংলাদেশের পার্লামেন্টে পৌঁছে গিয়েছে। আমরা এমন একটা রিজিয়নে, আঞ্চলিক একটা অবস্থায়, পৃথিবীর এমন একটা স্থানে আমাদের অবস্থান যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে। মাননীয় স্পিকার, বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা অলরেডি চলে এসেছে। আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না, তার কোনো গ্যারান্টি নেই। মাননীয় স্পিকার, এই কারণে আমরা এই বাংলাদেশের যারা মানুষেরা আছি আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। এবার কি মনে হচ্ছে কে জিতবে আপনারা বলুন? অনেক তথ্য দেব কে জিতবে, আপনারা মানে নিজেদের মতো করে প্রেডিকশন করতে পারবেন। এক্সিট পোল কারুর করার দরকার নেই, নিজেরা দেখতে পারবেন। আসুন আজকে ব্যাখ্যা করব আপনাদের সামনে প্রত্যেকটি বিষয়, যাতে করে আপনারা প্রত্যেকে, যে যেরকম হন, প্রত্যেকে বুঝতে পারেন। এই রকম ভাবেই খবর বলবো। নমস্কার, আমি প্রলয়। আরো একবার আপনাদের সমর্থন কিন্তু আমার প্রয়োজন। ঠিক গতকাল অভূতপূর্ব সমর্থন পেয়েছি, এই সমর্থনটা আমাদের প্রয়োজন। আপনাদের জন্যই এই এগিয়ে যেতে পারছি, সৎ সাহস দিয়ে, রক্তচক্ষু উপেক্ষা করে কাজ করার সাহসটা আপনারা যোগাচ্ছেন। যাই হোক, আমি আপনাদের সামনে বলি, গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা দীর্ঘ 2.5 ঘন্টার বৈঠক হয়েছে বলে খবর। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে না জানা গেলেও, তবে জানা যাচ্ছে যে আজ থেকে বিভিন্ন এজেন্টদের কি করতে হবে না করতে হবে গণনা কেন্দ্রে, সেই সমস্ত ব্যাপার নিয়ে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হয়েছে। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চলে যাবেন বা ভার্চুয়ালি মাধ্যমে তিনি বক্তব্য দেবেন। এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য দেবে বলে কথা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজেও ইনক্লুড হয়ে যাচ্ছেন। এটা এক অভূতপূর্ব, এটাই এক্সিট পোল। আমি বারবার তথ্য তুলে ধরছি, এটাই এক্সিট পোল। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের দিন সকালে রাস্তায় নেমে পড়া একটা এক্সিট পোল। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল 12:30 পর্যন্ত স্ট্রং রুমে বসে পাহারা দিচ্ছেন, এটা একটা এক্সিট পোল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের চাগানোর জন্য এই প্রথমবার তিনি ভার্চুয়ালি বক্তৃতা দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করতে পারছেন না। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের সমীক্ষা কি জানেন? তৃণমূল কংগ্রেস কত দিচ্ছে জানেন নিজেদের? তৃণমূল কংগ্রেস নিজেদের গতবারের থেকে 35 থেকে 40টি আসন কম দিচ্ছে। তারা নিজেদের, যদিও এটা অফিসিয়াল না, বিভিন্ন পেপারে এমনকি প্রথিতযশা সংবাদ মাধ্যমে এর উল্লেখ আছে বলেই বলছি, 177টি আসন তারা নিজেদের দিচ্ছে। এটা বায়াসড। বিজেপি যদি নিজেদের যদি কোনো একটা এক্সিট পোল করে সেটাও বায়াসড, কিন্তু সেই বায়াসড পোলেও 177ই দিতে পারছে তারা। অর্থাৎ গতবারে 215 থেকে প্রায় 35-40টা আসন এমনিতেই কম দিচ্ছেন। বুঝতে পারছেন?
এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মানে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো আইনজীবীরা কলকাতা হাইকোর্টে চলে গিয়েছিল যে গণনা কেন্দ্রে, আরো একটা এক্সিট পোলের তথ্য, গণনা কেন্দ্রে কেন শুধু সরকারি কর্মচারীদের ওপর ভরসা রাখা হচ্ছে, কেন পশ্চিমবঙ্গের কর্মচারীদের ওপর ভরসা রাখা হচ্ছে না? এতদিন তো খেলাটা ওখানে হতো, এতদিন তো এক রাউন্ড খেলা হতো ভোটের দিন, আর এক রাউন্ড বাকি 50% খেলা হয়ে যেত গণনার দিন। এবারে গণনার দিন তো বলেছি কিউআর কোড নিয়ে ঢোকার পারমিশন রয়েছে, প্লাস শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি তার মধ্যে থাকবেন, তাদের বায়াসনেস থাকার কথা না। এবং এইটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় যা খবর পেয়েছি, যখন এই খবর রেকর্ড করছি, সুপ্রিম কোর্টে চলে গেছে তৃণমূল কংগ্রেস, যে কেন এটা হবে। সুপ্রিম কোর্টে তারা দৌড়ছেন এটা আটকানোর জন্য এবং বলার জন্য যে তাদের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জায়গা দেওয়া হোক। আজকে সুপ্রিম কোর্টের রায়টাও কিন্তু হাইকোর্ট কিন্তু এটাকে মান্যতা দেয়নি। হাইকোর্ট এই রায়টাকে মান্যতা না দেওয়ার পরে তারা এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেছেন, যেটা সোশ্যাল মিডিয়া থেকে আমি খবর পেয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভাবুন সুপ্রিম কোর্টের উপর এবার পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ করছে। বাই চান্স যদি বলে দেন যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যালাউড, তাহলে কিন্তু হিসাব এদিক থেকে ওদিক হয়ে যাবে। তো আমাদের এখন প্রত্যেকটা মুভমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে আমি একটা ইন্টারেস্টিং অংশ শুনিয়ে নেবো আপনাদের। দেখুন, আমি বা আপনারা সকলে জানেন এবার পশ্চিমবঙ্গে বাই চান্স যদি আমার হিসাবে একটু ক্লোজ ফাইট হবে, বিজেপি একটু এগিয়ে ডেফিনেটলি আসে, কিন্তু ক্লোজ ফাইট হবে। তো এই ক্লোজ ফাইটে ভবানীপুর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই ভবানীপুরে শুভেন্দু অধিকারী নিজের এক্সিট পোল, মানে তিনি বলেছেন বিশ্বাস করেন না, কিন্তু ভোটের দিন কি হবে সেটা ভবানীপুরে তিনি বলে দিয়েছেন। বলছেন প্রথম দুটো রাউন্ডে আমি এগিয়ে থাকবো, তারপরে 3, 4, 5 মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু এলাকায় তিনি এগিয়ে থাকবেন, তারপরে আমি আবার এগোতে থাকবো এবং শেষ পর্যন্ত আমি গিয়েই ওখানে এগিয়ে থাকবো বলে শুভেন্দু অধিকারী বলেছেন। তিনি এটা এই কারণেই বলেছেন যে অহেতুক যত, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময় এগিয়ে যাওয়া হবে। শুভেন্দু অধিকারী প্রথমে এগোচ্ছেন, তারপরে টোকে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন বলে একদম খবর বাজারে ছড়িয়ে যাবে, এই তো হারিয়ে গেল, এই তো হারিয়ে গেল। তো এইটা যেন না হয় সেটা শুভেন্দু অধিকারী আগে থেকে বলে দিয়েছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। যেমন ভবানীপুরে আপনাকে আমি রেজাল্ট বলে দিচ্ছি। প্রথম ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে আমার লিড থাকবে, থার্ড, ফোর্থ, ফিফথ রাউন্ডে মুসলমান ভূত মমতার লিড, মানে যে লিড থাকবে। 6, 7 রাউন্ড থেকে আমি মেকআপ করতে শুরু করব, 20 রাউন্ডে আমি জিতবো। অর্থাৎ আপনারগুলো ভাবার কোনো কারণ নেই, সবাই একদম লাস্ট রাউন্ড পর্যন্ত, 17 রাউন্ডের পরে মানে কমপ্লিট হওয়ার 2 রাউন্ডের আগে পোস্টাল ব্যালটের কাউন্টিং হবে। আগে পোস্টাল ব্যালট প্রথমেই ডিক্লেয়ার করে দিত। ইলেকশন কমিশনও অনেক রিফর্মস এনেছেন, আমাদেরও গণনা কর্মী, আমাদের শুধু নয় সকলকেও সেইভাবে যেতে হবে। সংবাদ মাধ্যমকেও বলবো অন্তত ইভিএম খোলার আগে দেখাতে থাকবেন না 200তে লিড, 150তে লিড, এসব করবেন না। সব শুনলেন, শুভেন্দু অধিকারী জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এবং তৃণমূল কংগ্রেসের প্রায় প্রত্যেকেই, কেউ বলছেন যে ইভিএম হ্যাক করা হচ্ছে, কেউ বলছে যে লোডশেডিং করে দেওয়া হয়েছে, কেউ বলছে যে সেন্ট্রাল ফোর্স তাদের ঢুকতে দিচ্ছে না, এক পক্ষ মানে বিজেপিকে তারা গার্ড করছে, বিজেপিকে সাপোর্ট করছে। অর্থাৎ আপনারা দেখবেন এখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বডি ল্যাঙ্গুয়েজ, ওটা বিরোধী নেত্রীর মতো হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য নির্বাচনে এই রকম একটা স্ট্যান্ড থাকে না কোনোদিন। তিনি কার্যত নিজেকে নির্বাচনের রেজাল্টের আগেই বিরোধী নেত্রী হিসেবে পর্যবসিত করে ফেলেছেন। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে তিনি নিজের কেন্দ্রটাকে আটকানোর জন্য রাত 12:30 পর্যন্ত চলে গেলেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে ঘুরে গিয়ে বললেন আমি 294টা আসনের প্রার্থী, শুধুমাত্র নিজের অংশটা অ্যাটলিস্ট যেন জিততে পারেন তার জন্য কি মরিয়া চেষ্টা। মুখ্যমন্ত্রী এটা অন্তত চাইছেন যে বাকি জায়গাতে যদি আমাদের বাজে কিছু হয় তাহলে অন্তত ভবানীপুরের গড়টা যদি আমি রক্ষা করতে না পারি তাহলে কিন্তু আমার মুশকিল রয়েছে। সেই জন্য ভবানীপুরটা মমতা বন্দ্যোপাধ্যায় মানে ভোটের সময় ঘুরে বললেন যে আমি সব কেন্দ্রে প্রার্থী, কিন্তু সব কেন্দ্রে তিনি আর প্রার্থীদের জন্য মানে অন্য কেন্দ্রে কিন্তু যাননি। সাকাওয়াত মেমোরিয়াল হাই স্কুল যেখানে, সেটা হচ্ছে ভবানীপুরের স্ট্রং রুম, সেইখানটা তিনি দৌড়ালেন। এবং এখানে আমি বেশ কিছু তথ্য আপনাদের সামনে দেব। সেটা হচ্ছে দেখুন, এক্সিট পোল তো এক একটা, এগুলোই এক্সিট পোল, ঠিক আছে। এই এক্সিট পোলের মধ্যে আমি আর একটা তথ্য আপনাদের সামনে দিচ্ছি। এইখানে আপনারা জানেন যে এই মানে দফা মিলিয়ে যে ভোট হলো, এতে প্রায় 86 লক্ষের কাছাকাছি পশ্চিমবঙ্গে এসআইআর এর নাম বাদ গেছে। একটু ভালো করে বুঝুন,
আরো একবার একটা নতুন ক্যালকুলেশন বলছি, 86 লক্ষ নতুন নাম মানে টোটাল নাম বাদ গেছে। এবং এই নাম বাদ দেওয়ার পরেও, এই নাম বাদ যাওয়ার পরেও 30 লক্ষেরও বেশি মানুষ এবারে বেশি ভোট দিয়েছেন। অর্থাৎ জল ভোট, 86 লক্ষ জল ভোট থাকার পরেও যে পরিমাণ মানুষ ভোট দিতেন, এবারে জল ভোটটাকে সরিয়ে দেওয়ার পরেও মানে 86 লক্ষ সংখ্যাটা, তারপরেও 30 লক্ষ মানুষ বেশি ভোট দিয়েছেন। এবং এখানে বলা হচ্ছে কি জানেন, আমি যে হিসাবটা আপনাদের সামনে বলেছিলাম, আমি একটু আনন্দবাজার পত্রিকা থেকে একটা অংশ পড়ে শোনাচ্ছি। কেন শোনাচ্ছি, আমি এই বিশ্লেষণটা আপনাদের সব থেকে আগে করে দেখিয়ে দিয়েছিলাম। দেখুন কি লেখা রয়েছে। বিজেপি শিবিরের একটি সূত্রের মতে, এসআইআর পরে সংখ্যালঘু মানুষের মধ্যে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে আতঙ্ক বেড়েছে বেশি। তার জেরে সংখ্যালঘু এলাকায় ভোটদান উৎসাহ ছিল বেশি। পরিযায়ী শ্রমিকরা যারা ফিরেছেন তাদের মধ্যে মুসলিম হিন্দু দুই সম্প্রদায়ের মানুষই আছেন। বিজেপির ওই সূত্রের হিসাব, সংখ্যালঘু ভোটাররা 100% ভোট দিলেও আগের বিধানসভা নির্বাচনের চেয়ে মুসলিম ভোট 4 লক্ষ কম হবে। কারণ এসআইআরে সংখ্যালঘু ভোটের ভিত্তিরেখা নামিয়ে দিয়েছে। আর আগের চেয়ে এগিয়ে হিন্দু ভোটারের 90% এবারে ভোট দিলেও সেই অংশের ভোট 34 লক্ষের বেশি হবে। ফলে বাড়তি হিন্দু সমর্থন তাদের বাক্সে যাবে বলে বিজেপি শিবিরের আশা। এই তথ্য আমি আপনার সামনে বলেছিলাম না বলিনি? আমি বলেছিলাম আপনাদের জেলা ভিত্তিক ধরে যে 100% মুসলমানরাও যদি ভোট দেন তাহলেও হিন্দুদের পার্সেন্টেজ কখনোই 90%-র নিচে নামবে না। আমি অঙ্ক কষে আপনাদের সামনে দেখিয়ে দিয়েছিলাম। আজকে আনন্দবাজার পত্রিকাতে দেখুন ওটাই লিখছে। এবং ওরা একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে যে 100% মুসলমানরা যদি ভোট দেন, যেহেতু সব ধরেও নিচ্ছে যে সবাই ভয়ে ভয়ে দিয়েছেন, তো 100% মুসলমানরা ভোট দিলেও 4 লক্ষ মুসলমান গতবারের থেকে অন্তত পক্ষে কম ভোট দিয়েছেন। 4 লক্ষ। সেখানে হিন্দুরা গতবারের তুলনায় 34 লক্ষ বেশি হিন্দু ভোট দিয়েছেন। বুঝতে পেরেছেন? এবার ভাবুন, 4 লক্ষ মুসলমান কম ভোট দিয়েছে মানে একেবারে ডাইরেক্ট তৃণমূলের কাছ থেকে 4 লক্ষ ভোট কম চলে যাওয়া, মানে কেটে যাওয়া। আর 34 লক্ষ হিন্দুরা ভোট দিয়েছেন যারা এতদিন ভোট দিতেন না, পরিবর্তনের বছর বলে যারা ভোট দিলেন, তারা গিয়ে আবার মানে তৃণমূলকে রাখার জন্য ভোট দেবেন। এইটা হওয়ার সম্ভাবনা কার্যত 5%। আর এর উল্টোটা হওয়ার সম্ভাবনা যে পরিবর্তন আসছে, আমাদের ভোট দেওয়া প্রয়োজন, তাই তারা রাস্তায় নেমে ভোট দিয়েছেন, এর সম্ভাবনা 90%। তাহলে ভাবুন আপনারা যে এই তো 30 লক্ষ মানে 35 লক্ষ বেশি হিন্দুরা ভোট দিয়েছেন, এটা একটা নাম্বার। আর গতবারের যে 84 লক্ষ এই ভোটার নাম বাদ গেল, এর মধ্যে থেকে তৃণমূল কংগ্রেস যদি 20 লক্ষও ছাপ্পা দিত এতদিন ধরে, আমি ধরে নিচ্ছি যে 84 লক্ষ ছাপ্পা দিত না, এর মধ্যে ধরুন ডেড ভোটারে ওরা ফর এক্সাম্পল ধরুন ছাপ্পা দিত, তাহলে আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে সংখ্যাটা যদি 20 লক্ষ হতো, তাহলে 35 লক্ষ যেটা আগে বললাম আর 20 লক্ষ মানে 55 লক্ষের পরিষ্কার একটা ডিফারেন্স। 55 লক্ষর একটা পরিষ্কার ডিফারেন্স গতবারের নির্বাচনের থেকে। এই 55 লক্ষ আপনি বলছেন যে হিসাব উল্টাবে না, এই 55 লক্ষ এক্সট্রা ডিফারেন্স হলো দুটো নির্বাচনের মধ্যে, আর ভোটের কোনো পরিবর্তন হবে না। তো এইখানে পরিষ্কার আপনাদের সামনে আমি অঙ্ক বলে দিলাম, আপনারা মিলিয়ে নেবেন। তবে হ্যাঁ, আবারও বলছি, যারা বলছেন ওই 200 ক্রস করে যাবে, আমি আমার জায়গাতে স্টিক থাকছি। লড়াই একটু ফাইট হবে, লড়াইটা অতটা ইজি হবে না, ফাইট হবে। এটা এটা আমার কিন্তু বিজেপি বেরিয়ে যাচ্ছে। এবং এখানে আমি আপনাদের সামনে যেটা আমি বলবো যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় উপকার করেছেন। এই যে 35 লক্ষ, আপনারা ভাবুন যে উত্তর কলকাতাতে 50%-এর বেশি ভোট দিত না, সেখানে এবারে 80% ভোট দিয়েছে। কলকাতা অঞ্চলগুলোতে প্রায় 25 থেকে 30% করে ভোটাররা বেড়ে গিয়েছেন। এবং এরা কেন বেড়েছেন? এদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু রেসপন্সিবল। কেন না, মমতা বন্দ্যোপাধ্যায় এত ভয় দেখিয়েছেন সব মানুষকে যে এবারে ভোট দিও নালে নাম কাটা যাবে। এমনকি একটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস নিয়মিত বলছিলেন নির্বাচনের প্রচারের লাস্ট কয়েকদিনে, নিয়মিত বলছিলেন ভোটারের স্লিপগুলোকে জেরক্স করে রেখে দিও। এমনকি আমার অনেক আত্মীয় আমাকে ফোন করে আমাকেও সে সদুপদেশ দিয়েছেন, বলেছেন বাবা যে তুমি কিন্তু ওই ভোটারের স্লিপগুলো রেখে দিও, আমার ভালো চান তারা, আমাকে বলেছেন। আপনি ভাবুন মানে কতটা ইম্প্যাক্ট পড়েছে। তারা সবাই বিজেপিকে ভোট দেয় আমি জানি, মানে
যে আত্মীয় বলেছে, যে বন্ধু বলেছে, যে অফিসের কলিগ বলেছে, বা যে যা বলেছে, এইগুলো তারাও বলেছে। মানে তারা, আমি জানি তাদের মতাদর্শ কি, কোন দিকে ভোট দেয়, তারা তৃণমূলকে কেউ ভোট দেয় না, কিন্তু তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কথাটা তাদের ইম্প্যাক্ট করেছে যে এই স্লিপটাকে রেখে দিও বাবা জেরক্স করে। আমি তাদেরকে বললাম যে আপনি এই স্লিপটা রেখে কি করবেন? আপনি তো এসআইআর এ হওয়ার পর এসআইআর এর লিস্টে আপনার নাম রয়েছে, সেইটা আপনার কাছে প্রুফ রয়েছে। এসআইআর আপনি ভোটার লিস্টে, আপনার ফাইনাল ভোটার লিস্টে নাম রয়েছে, এটা আপনার কাছে প্রুফ রয়েছে। একটা স্লিপ, ওইটা নিয়ে কি করবেন? ওটা আপনার কোনো নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া কোনো আইডেন্টিফিকেশন কার্ড কি ওটা? ওটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিম্প্যাথি কার্ড খেলেছেন, ওটাতে ভরকাবেন না। কিন্তু ওটার ফলে যেটা লাভ হয়েছে, আজকে প্রত্যেকটা মানুষ অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ম করে বলার ফলে তারা গিয়ে ভোটটা দিয়ে এসেছে। ভেবেছে বাবা অন্যান্যবার যেত না, যে ঠিক আছে তৃণমূল জিতবে কি যাব, এবারে গিয়ে বলছে না বাবা আমি ভোটটা আগে গিয়ে দিয়ে আসি। হিন্দুরা বেরিয়েছেন এবারে। মানে যে সমস্ত কমপ্লেক্সে যারা থাকেন, বয়স্ক হয়ে গেছেন, লিফট পেরিয়ে অনেকটা রাস্তায় গিয়ে আসতে হয়, সব জায়গায় তো আর কমিশন চেষ্টা করলেও তো পারেনি ক্যাম্পাসের মধ্যে করার, তারা এবারে ভোটটা গিয়ে মেরেছেন, ভোটটা গিয়ে তারা এবারে দিয়েছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এত প্যানিক ক্রিয়েট করেছেন যে এই প্যানিকটা মুসলমানদের মধ্যেও হিন্দুদের মধ্যেও চলে গেছে। হিন্দুরা ভেবেছে বাবা দরকার নেই, ভোটটা তো আগে গিয়ে দিয়ে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির একটা বিরাট লাভ করেছে। এবং শুধু তাই নয়, এই যে লক্ষ্মীর ভান্ডারের প্রচার, বিজেপি কত জায়গায় করতে পেরেছে লক্ষ্মীর ভান্ডারের প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি স্টেজের উপর থেকে লক্ষ্মীর ভান্ডারের প্রচার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। মানে বিজেপির যে 3,000 টাকার অন্নপূর্ণার প্রচার, এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। বলেছেন ওরা কিচ্ছু দেবে না, ওরা দেবে কয়েকদিন তারপরে বন্ধ করে দেবে, অর্থাৎ ওরা দেবে 3,000 টাকা। এই 3,000 শব্দটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আর বলেছেন আমরা তোমাদের যেমন 1,500 দিচ্ছি আজীবন দিয়ে যাও। অনেক মানুষ জানতেন না, যারা হয়তো বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তো বক্তব্য হাসির খোরাক হিসাবে, কেউ সিরিয়াসলি, কেউ রাজনৈতিকভাবে তো পৌঁছে যায় বিভিন্ন জায়গায়, সবাই এই তথ্যগুলো পেয়ে গিয়েছিলেন। ও তার মানে বিজেপিও 3,000 টাকা দিচ্ছে নাকি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নেগেটিভ প্রচার বিজেপির জন্য অনেকটা পজিটিভ হয়ে গেছে। এই কারণে এত বিপুল সংখ্যক মানুষ, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনোদিন 90% কোনোদিন ভোট দিতেন না, এবারে প্রথম হিন্দু সম্প্রদায়ের মানুষ 90% ভোট দিয়েছেন। হ্যাঁ, এবার হিসাব কোথায় উল্টে যাবে, যে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভোট দিয়েছেন, তাদের মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে, এটা দেখার পরেও তারা তৃণমূলকে ভোট দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ যারা ভোট দেন না, অথচ আরজি করের এই ঘটনার পর রাস্তায় নেমেছেন, মানে রাত জাগো দিন জাগো করেছেন, তারা ভোট দিতেন না অনেক ক্ষেত্রে। তারা এবারে ভোট দিতে এসে ওই আরজি করের মায়ের নির্যাতিতা মায়ের ওই করুণ মুখের কথা ভুলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুর্নীতিতেই ভোট দিয়েছেন। এটা যদি হয়ে থাকে তাহলে এই যে হিসাব নিকাশ একমাত্র তাহলেই উল্টাতে পারে। কিন্তু সেটা দেখুন, আপনারাই ভেবে দেখুন তার পসিবিলিটি কত, যে হিন্দু যেমন মুসলমানদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পান, এটা যেমন উল্টো হতে পারে না, ঠিক তেমনি আবার হিন্দু ভোট মমতা বন্দ্যোপাধ্যায় সবটা পেয়ে যাবেন, ওই 70% পেয়ে যাবেন, এটাও তো হতে পারে না। এটা যদি না হয় তাহলে এবারে তৃণমূল কংগ্রেসের বেরিয়ে যাওয়াটা ইম্পসিবল। হিন্দু ভোট যেহেতু 35 লক্ষ বেশি পড়ে গেছে, কনসোলিডেট অন্তত 70% যদি কনসোলিডেট হয়ে যায়, বা 60% যদি কনসোলিডেট হয়ে যায়, গতবারই 50% কনসোলিডেট হয়েছিল। গতবার হিন্দু ভোট মানে ফেক ভোট পড়ার পরেও সংখ্যাটার পার্সেন্টেজে 50% ছিল, এবারে 70% এমনি হওয়ার কথা। সেইটা যদি হয়ে যায় এমনি বেরিয়ে যায়। যাই হোক, হিসাব নিকাশ তো চলতে থাকবে। কিন্তু আজকে নির্বাচন, 15টি কেন্দ্রে নির্বাচন, এবং সেখানে ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিমে, দক্ষিণ 24 পরগনার নির্বাচন, এবং শুভেন্দু অধিকারী আরো বেশ কয়েকটা নির্বাচনের দাবি তুলেছিলেন। তার বক্তব্যটা শুনতে শুনতেই আজকে পর্ব এখানেই শেষ করব। তার বক্তব্যটা শুনুন, এবং এটার সঙ্গে সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি। শুনুন। সেই জন্য 2 দিন সময় লেগেছে। আমরা মনে করি যেটা করেছেন ঠিক করেছেন। ডায়মন্ড হারবার বিধানসভায় আরো 12টা বুথে দেওয়া উচিত ছিল, এবং এন্টার ফলতাতে রিপোল হওয়া উচিত, না হলেও অন্তত 60টা বুথে রিপোল করা উচিত। ফলতে কি রিপোলের কোনো আশা দেখছেন? আর করতেই হবে, করতেই হবে, না করার কোনো জায়গা নেই। 60টা বুথে তো কোনো জায়গাই নেই, করতেই হবে। গতকাল